আপনি জানতেন যে যখন আমরা এক পাকিস্তান ছিলাম, জি, জি। আমরা এক দেশ ছিলাম। তখন আমাদের ২ টি জাতীয় ভাষা ছিল, ২ টি রাষ্ট্রভাষা ছিল। একটা উর্দু, অন্যটা বাংলা। জি, জি। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সম্মানিত দর্শক। হোয়াইট নিউজ বাংলার বিশেষ টক শো ইস্ট অ্যান্ড ওয়েস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইসলামাবাদ স্টুডিও থেকে আমি আপনাদের সাথে আছি নিগার দিনহার। আজ আমাদের সাথে আমাদের শোতে জয়েন করেছেন গহর মোহাম্মদ জাওয়াদ, ইনফরমেশন টেকনোলজি স্টুডেন্ট অ্যাট কায়েদে আজম ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন পাকিস্তান। আজ আমরা তার সাথে কথা বলবো পাকিস্তানে আপনারা কিভাবে শিক্ষাবৃত্তির মাধ্যমে পাকিস্তানে এসে পড়াশোনা করতে পারবেন এবং তার এক্সপিরিয়েন্স কেমন ছিল পাকিস্তানে, এখন উনি এখানে পড়াশোনা করছেন, তার সম্পর্কে আমরা এখানে আলোচনা করব আজ তার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। আপনার সাথে তো আমার অনেক দিনেরই পরিচয় এবং আমি ১ম এ আপনার সাথে যে কোয়েশ্চেনটা আমি করতে চাচ্ছি আরকি, যে আপনি I think 23 তে আসছেন পাকিস্তানে। হ্যাঁ, 2023 23 তে আপনি পাকিস্তানে আসছেন। পাকিস্তানে কিন্তু সচরাচর কেউ আসতে চায় না। তো সেক্ষেত্রে মানে পাকিস্তানে আসার প্ল্যানটা আপনি কবে করলেন? এবং এই যে আপনার প্রসেসটা, আপনি স্কলারশিপে আসছেন, তো এই প্রসেসটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমি যেটা বলতে চাই যে পাকিস্তান আসলে শিক্ষার ক্ষেত্রে অগ্রগামী। এটি অগ্রসর। দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান একটি অনন্য উচ্চতায় পৌঁছেছে। হ্যাঁ, আমরা জানি পাকিস্তান প্রাকৃতিক সৌন্দর্যে অত্যন্ত সুন্দর। একই শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়, মানুষের আন্তরিকতা, আতিথেয়তা যা আমাকে মুগ্ধ করে। আর শিক্ষার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের এক অনন্য অবস্থান রয়েছে। আমি কায়েদ আজম বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি আইটিতে পড়ালেখা করছি। আর এই ইউনিভার্সিটির কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিং হচ্ছে ৩১৫ হুম। এবং অ্যাকর্ডিং টু টাইমস হাইয়ার এডুকেশন এই ইউনিভার্সিটির র‍্যাংকিং হচ্ছে সেরা ৫০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। মানে বিশ্বের ৫০০ বিশ্ববিদ্যালয়ের বিশ্বের মধ্যে ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আর পাকিস্তানের মধ্যে নাম্বার 1 ইউনিভার্সিটি। শিক্ষার ক্ষেত্রে যেহেতু পাকিস্তান একটি অগ্রগামী একটি দেশ, তো হুম। আমি সবাইকেই এটাই পরামর্শ দেব যে পাকিস্তানে এসে পড়ালেখা করতে পারেন। আচ্ছা, তো আপনি তো বাংলাদেশ থেকেই আপনার পুরা প্রসেসটা করেছেন, স্কলারশিপের যে প্রসেসটা। তো এটা আপনি কিভাবে করলেন? যদি একটু ডিটেইলস এ বলতেন। কারণ অনেকে কিন্তু ইন্টারেস্টেড আজকাল বাংলাদেশ থেকে পাকিস্তানে আসার জন্য, পড়াশোনা করার জন্য। আচ্ছা, প্রথমত আমি পরামর্শ দিতে চাই, কেউ যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্টভাবে আবেদন করতে চায়, তাহলে সে ওই ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালে আবেদন করবে। হুম। আর দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম চালু হয়েছে। একটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ স্কলারশিপ ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ জি। স্কলারশিপ প্রোগ্রাম। যা কিনা পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ ওইটার কোঅর্ডিনেট করছে। হুম, দ্বিতীয়ত আরেকটা হচ্ছে ওআইসি কমস্টেক কর্তৃক প্রদত্ত আরেকটি স্কলারশিপ। হুম, এখানে ১০০ জন বাংলাদেশী শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হবে। ইউনিভার্সিটি অব লাহোর ও কমস্টেক হুম, হুম। এর স্কলারশিপ। তো আপনি মানে এটার জন্য কি ধরনের ডকুমেন্টস দরকার পড়ে? মানে এগুলো তো স্কলারশিপ প্রোগ্রাম এখন কিন্তু অনেক বেশি চালু হয়েছে। কিন্তু ১ম এ আপনি যখন এসেছেন তখন কিন্তু আপনি পার্সোনালি সব একেকটা ডকুমেন্টস নিজে থেকে তৈরি করেছেন এবং সেইভাবে কিন্তু নিজে থেকে সবকিছু ক্লিয়ার করে আপনি একা পাকিস্তানে আসছেন। ওইটা আমরা জানতে চাচ্ছি যে আপনি কি ডকুমেন্টস দিয়ে সাবমিট করেছেন? কিভাবে প্রসেসটা করলেন? আপনার কতদিন টাইম লাগলো যাতে সবার একটু হেল্প হয়? কারণ হচ্ছে এখানে যে স্কলারশিপ প্রোগ্রাম বা লাহোরে যেটা হচ্ছে যে স্কলারশিপ প্রোগ্রামটা, এখানে কিন্তু এজ লিমিট দেওয়া এবং কিছু লিমিটেড ইউনিভার্সিটি এড করা। সেক্ষেত্রে যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছেন তারা কিভাবে আসতে পারবেন? তারা ইউনিভার্সিটির সাথে সরাসরি যোগাযোগ করবেন। হুম। যদি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের স্কলারশিপ প্রোগ্রাম চালু থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ফান্ড থেকে স্কলারশিপ প্রদান করবে। ওকে। উইথআউট স্কলারশিপ এ তো আসা যায়। হ্যাঁ, আসা যায়। আচ্ছা, তো এক্ষেত্রে কি ডকুমেন্টস এর দরকার পড়ে? এই ক্ষেত্রে যেসব ডকুমেন্টস এর দরকার পড়তে পারে তা হলো সব ধরনের একাডেমিক ডকুমেন্টস, হুম, হুম। পাসপোর্ট আর আরো বিভিন্ন ধরনের ডকুমেন্টস থাকতে পারে। আচ্ছা, মানে যেমন ১ম যেমন এ একাডেমিক পারপাস কেন সে পড়তে চায়, আচ্ছা। রেফারেন্স লেটার এসব। আচ্ছা, মানে ১ম এ আপনাকে যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে সবাই ইচ্ছুক সেখানে এপ্লাই করতে হবে। অনলাইনে ইমেইল করা বা তাদের পোর্টাল থেকে এপ্লাই করতে হবে। দেন তাদের স্কলারশিপ থাকলে তো ডেফিনিটলি স্কলারশিপের একটা চান্স থাকবে। নয়তো যারা পার্সোনাল ফান্ডিং এ পড়তে চায় তারাও পড়তে পারবে। সেক্ষেত্রে একাডেমিক ডকুমেন্টস গুলো কি মিনিস্ট্রি বা অন্য কোথাও থেকে অ্যাটেস্টেড করতে হয়? না, এটা বাধ্যতামূলক না। আচ্ছা, এটা বাধ্যতামূলক না। কিন্তু এখান থেকে একটা অফার লেটার বা এই ধরনের কিছু একটা লাগবে। তারপরে এই ভিসাটা এমবাসিতে এপ্লাই হবে। তারপর এই অ্যাপ্রুভালটা পেলে আপনি পাকিস্তানে এসে পড়াশোনা করতে পারবেন। তো আপনি কত পার্সেন্ট স্কলারশিপ এ এসেছিলেন? আমার ১ম থেকে কোনো স্কলারশিপ ছিল না। আচ্ছা। পরবর্তীতে আপনার রেজাল্টের ভিত্তিতে আপনি এখানে স্কলারশিপ ওকে।
তো এখন যে আপনি একটু আগে বললেন যে ফ্রেন্ডশিপ পাকিস্তান বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রাম এটাতে কিন্তু অনেকেই আসতে ইচ্ছুক। তো এটা এখন কি চালু হয়েছে বলে আপনি মনে করেন নাকি চালু হবে? ১ম এ পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছিল যে ১০০ জন বাংলাদেশী শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে। হুম, হুম। পরবর্তীতে তারা ঘোষণা দেয় ৩০০ জন বাংলাদেশী শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে। ওকে। আর একই স্কলারশিপ যেটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপের আন্ডারে। আর এই স্কলারশিপের আন্ডারে যেসব ইউনিভার্সিটিতে স্কলারশিপ দেওয়া হবে তার মধ্যে ইসলামাবাদের কয়েকটি ইউনিভার্সিটি আছে। যেমন নাস, ফাস্ট, কমসেক্স ইউনিভার্সিটি, জিআইকে। এর বাইরেও করাচি এবং লাহোরেও কতগুলো ইউনিভার্সিটি আছে। জি, জি। তো ওকে। তো আ আরেকটা কথা আমি এখন যাবো একটু বাংলাদেশের দিকে। আমরা তো এখন স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে আমরা কথা বললাম। জানেনই যে জুলাইয়ে আমাদের যে আমাদের যে আমরা স্বাধীনতা পেলাম, দ্বিতীয় স্বাধীনতা বলা যেতে পারে। তো এইটা নিয়ে আপনার মানে কি মতবাদ ছিল? যে ওই সময় যে আন্দোলনটা হলো, আমরা কিন্তু এখানে বসে থেকে একটা টেনশনে ছিলাম। তো আপনি ওইটা নিয়ে যদি আপনার মনোভাবটা আপনি শেয়ার করতেন আমাদের সাথে। হ্যাঁ, আচ্ছা যেটা বলতে চাই, আমাদের দেশ এখন মুক্ত, স্বাধীন। জি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অধিকাংশ মানুষই পাকিস্তানকে ভালোবাসে, জি। পছন্দ করে। তা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি। এমনকি এখন বাংলাদেশ সরকার হচ্ছে একটি স্বাধীন সরকার। এর মাধ্যমে ২ দেশের মধ্যে bilateral রিলেশন গ্রো করছে দিনে, দিনে। ইতিপূর্বে যে সরকার ছিল সেটা যেন ছিল বিদেশী একটা যেন পুতুল সরকার। হুম। তো এই সরকারের পতনের মাধ্যমে ২ দেশের মধ্যে এখন সম্পর্কের উন্নয়ন ঘটছে। যা আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তান এবং বাংলাদেশ। তো আর আমি যাকে বলতে চাই যে পাকিস্তান এবং বাংলাদেশ আমরা এক জাতি, আমরা এক উম্মা কিন্তু ২ দেশ। আমরা এক উম্মা হিসেবে একই শেকড়ের সেতুতে আবদ্ধ। তো আপনি তো কায়দা-এ-আজম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তো ওখানে কিন্তু বিভিন্ন কালচারের মানুষ থাকে। আমি কিন্তু কায়দা-এ-আজম ভিজিট করেছি। এখানে কিন্তু খাবারের স্টলও কিন্তু বিভিন্ন প্রভিন্সের আলাদা, আলাদা হ্যাঁ, থাকে। তো আপনার কি আপনার কোন প্রভিন্স থেকে ফ্রেন্ড আছে? যদি একটু শেয়ার করতেন যে পাকিস্তানিদের পাকিস্তানি স্টুডেন্টদের সাথে আপনার এক্সপেরিয়েন্স কেমন? বা টিচাররা আপনার সাথে কিরকম বা প্রফেসররা তারা আপনার সাথে কিরকম মানে ব্যবহার রাখেন? আচ্ছা। পাকিস্তানি প্রফেসররা খুবই আন্তরিক। এমনকি কোনো একটা বিষয় যদি আমি না বুঝি, কোনো বিষয় যদি আমি যদি আচ্ছা শুরু থেকে আবার বলি। হুম, ইটস ওকে। আমি কোয়েশ্চেন করতেছি এবার রিপিট। আপনি তো কায়েদ-ই-আজম ইউনিভার্সিটিতে প্রায় ১ বছরের বেশি সময় হলো আছেন। আর কায়েদ-ই-আজম ইউনিভার্সিটি কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং পাকিস্তানেরই বিভিন্ন প্রভিন্স থেকে স্টুডেন্টরা থাকে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টলও আমি দেখছি। আর ওখানে আপনি আমাকে এটা বলেন যে আপনার কি ধরনের বন্ধু-বান্ধব হলো বিভিন্ন প্রভিন্স থেকে? যেহেতু আপনি বাংলাদেশ থেকে আসছেন। আর প্রফেসরদের ব্যবহার কেমন? বা শিক্ষক বা শিক্ষার্থীরা যারা আছেন, তারা আপনার সাথে কি ধরনের ব্যবহার রাখেন আরকি? একজন বাংলাদেশী আসছেন, আপনি ওখানে ফার্স্ট টাইম মেবি। হ্যাঁ, প্রফেসররা খুবই আন্তরিক। যদি কোনো ব্যাপারে, কোনো একাডেমিক ব্যাপারে যদি আমি কোনো সমস্যা ফেস করি, তো প্রফেসররা বলেন, "ঠিক আছে, তুমি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারো ক্লাসের মধ্যে। আর যদি তুমি কোনো ব্যাপারে যদি কোনো অসুবিধার সম্মুখীন হও, যদি মনে করো যে এই বিষয়টা কঠিন, তাহলে আমার সাথে পার্সোনালি কথা বলো।" তো এটা অনেক বড় একটা কি বলবো? আমি ভাষায় প্রকাশ করতে পারব না। বন্ধু-বান্ধব কোন এরিয়ার আছে আপনার এখানে? হ্যাঁ, আমার বন্ধু-বান্ধব পাকিস্তানের সবগুলো প্রভিন্স থেকেই আছেন। হুম, হুম। তো আমি যেটা অনুভব করি যে আমরা এক উম্মা হিসেবে, মুসলিম হিসেবে যেন এক উম্মা হিসেবে আমি এক উম আবার বলি। রিপিট। তো আপনার কোন এরিয়ার ফ্রেন্ড আছে এখানে মানে পাকিস্তানে? আমার সব এরিয়ার ফ্রেন্ড আছে। আচ্ছা, আচ্ছা। তো আপনি পাকিস্তানের কোন জায়গাগুলো ভিজিট করলেন? পাকিস্তানে শুধু ইসলামাবাদই। ইসলামাবাদে আর কোথাও যাওয়া হয়নি? হ্যাঁ, বাকি সবাই দেশে অনেক জায়গায় ঘোরাফেরা করলেন। হচ্ছে ইসলামাবাদ আর এর পাশে রাওয়ালপিন্ডি এই আসা যাওয়া। আচ্ছা, এর আচ্ছা। বাইরে আপনি তো থাকেনই এত সুন্দর জায়গায়। আপনার ইউনিভার্সিটি তো এত সুন্দর। আপনি তো পাহাড়ের মাঝখানেই থাকেন। তো আপনার পাকিস্তানে এসে মানে কোন খাবারটা বেশি ভালো লাগলো? আর বাংলাদেশে কি মিস করেন আপনি? মানে আমরা তো ডেফিনিটলি আমি তো বাংলাদেশের খাবার অনেক মিস করি। তো এখানে আসার পর আপনার কোন খাবারটা মানে বেশি ভালো লাগে আর কি মিস করেন বাংলাদেশে? আচ্ছা। পাকিস্তানে আসার পরে আমি আমার খাদ্যাভ্যাস পুরোপুরি পাল্টে ফেলি। আপনি জানেন যে আমাদের খাবার হচ্ছে ভাত। জি, জি। এটা হচ্ছে আমাদের প্রধান খাবার। হুম, হুম। তো পাকিস্তানে আসার পরে আমি ভাতের অভ্যাস ছেড়ে দেই। ছেড়ে দিতে হয়। তো রুটি খেয়ে অভ্যস্ত হয়ে যাই। হুম, হুম। পাকিস্তানি খাবারেই এখন অভ্যস্ত। এখন পাকিস্তানি খাবারই খান। মানে কোন এলাকার খাবার আপনার সবথেকে বেস্ট লাগে? দেখেন এখানে কিন্তু বারবিকিউ থাকে যেগুলো পাঞ্জাব সাইডের। তারপর হচ্ছে পেশাওয়ার সাইডের বিফ পোলাও, চাপলি কাবাব। তো কোন জায়গার খাবার আপনার বেশি ভালো লাগে? একেক জায়গার খাবারের একেক রকম স্বাদ। তো মানে আ আপনি তো পুরো পাকিস্তানের সাথে একদম অ্যাডজাস্ট করে ফেলছেন। আমি হ্যাঁ, এখনো পারি নাই যদিও।
আচ্ছা, তো আমি আপনাকে আরেকটা কোয়েশ্চেন না। আ আমি আ আপনাদের যে ইউনিভার্সিটি তার গেটে কিন্তু বাংলায় লেখা আছে। তো এটা নিয়ে যদি আপনি একটু বলতেন। বাংলাতে যে লেখা আছে হ্যাঁ, এটা যদি একটু বলতেন। কারণ এইটা কিন্তু আমিও জানতাম না যে পাকিস্তানের নাম্বার 1 ইউনিভার্সিটির গেটে বাংলা ভাষায় এটা ডিটেইলস লেখা আছে। আ আপনি জানতেন যে যখন আমরা এক পাকিস্তান ছিলাম, জি, জি, আমরা এক দেশ ছিলাম। তখন আমাদের ২ টি জাতীয় ভাষা ছিল, ২ টি রাষ্ট্রভাষা ছিল। একটা উর্দু, অন্যটা বাংলা। জি, জি। তো আমাদের বাংলা ভাষা স্বীকৃতি লাভ করে ১৯৫৬ সালে। এটা পাকিস্তানের রাষ্ট্রভাষা ছিল। আমরা জানি যে আইয়ুব খানের সময়ে অনেক উন্নতি সাধিত হয়। এটা হচ্ছে পাকিস্তানের ২ অংশেই। আমি যদি বলি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বুয়েট, এটা আইয়ুব খানের সময়ে প্রতিষ্ঠিত হয়। আমি যদি বলি কাপ্তাই লেক, সেটা আইয়ুব খানের সময়ে প্রতিষ্ঠিত হয়। তো একই সাথে আইয়ুব খানের সময়েই ইসলামাবাদ ওই রাজধানী শহরটি প্রতিষ্ঠিত হয়। তো আমাদের বিশ্ববিদ্যালয় প্রাথমিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়। আচ্ছা। এবং ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা করা হয় ১৯৬৭ সালে। হুম, ফিল্ড মার্শাল জেনারেল আইয়ুব খান এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। আর এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ৩ টি ভাষায় লেখা রয়েছে। সবার উপরে সম্ভবত ইংলিশে, হুম। বামে বাংলায়, ডানে উর্দুতে। আচ্ছা, আচ্ছা। আর এটা এটা হচ্ছে আমাদের কায়দাতুল বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার, হুম। কেন্দ্রীয় পাঠাগার এর সামনেই অবস্থিত। আচ্ছা, আচ্ছা। এটা আমি আপনি আর আমাকে এই ভিডিও শেয়ার আর এই করছিলেন। এই লাইব্রেরির এই লাইব্রেরির নাম হচ্ছে ডক্টর রাজিউদ্দিন মেমোরিয়াল লাইব্রেরি এবং ডক্টর রাজিউদ্দিন হলেন একজন বিখ্যাত প্রফেসর, সায়েন্টিস্ট পাকিস্তানের। উনি ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন কায়রো বিশ্ববিদ্যালয়ে। আর উনার স্মরণে এই কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম রাখা হয়েছে ডক্টর রাজিউদ্দিন মেমোরিয়াল লাইব্রেরি এবং ডক্টর রাজিউদ্দিন মেমোরিয়াল লাইব্রেরির সামনেই এই ভিত্তিপ্রস্তর ৩ টি ভাষা লেখা রয়েছে বাংলা, উর্দু এবং ইংলিশ। তো আপনার সব এক্সপেরিয়েন্স আপনি শেয়ার করলেন পাকিস্তান নিয়ে। তো আপনি আমাকে এটা বলেন যে দেখেন আমি যতদূর জানি পাকিস্তানে এসে পড়াশোনা করা এই যে প্রসেসটা স্টুডেন্ট ভিসার এটা কিন্তু ইজি না। তো আপনার মতে কি চেঞ্জ হওয়া দরকার যাতে ২ দেশের সম্পর্ক আরো বেশি ভালো হবে মানে হয় ভবিষ্যতে? নট অনলি স্টুডেন্ট ভিসার জন্য আমি বলতেছি না। অনেক কিছুই কিন্তু আছে। কি জিনিসগুলো ঠিক করা দরকার ২ দেশের সম্পর্কের উন্নতির জন্য? প্রথমত ২ দেশের মধ্যে সরাসরি ফ্লাইট ইনশাআল্লাহ এটা চালু হয়ে যাবে। এখনো নেই। তো অনেকের আগ্রহ এই ক্ষেত্রে থাকে না। হুম, হুম। হ্যাঁ, তো ঠিক বলছেন। হ্যাঁ, সরাসরি ফ্লাইট যেহেতু নেই, তো এই ফ্লাইটের খরচও অনেক বেশি। অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। যদি সরাসরি ফ্লাইট চালু হয়, তাহলে অনেক শিক্ষার্থী আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি স্কলারশিপ দেওয়া হয়, ফুল ফান্ড স্কলারশিপ দেওয়া হয়, হুম, হুম। তাহলে অনেক শিক্ষার্থী আসবে। জি, জি। আর যদি ফুল ফান্ড স্কলারশিপ না দেওয়া হয়, তো এই ক্ষেত্রে দেখা যায় যে যেমন অন্য অনেক দেশ আছে। বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী দক্ষিণ কোরিয়া যায়। হুম, হুম। বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী জাপানে পড়তে যায়। জি, জি। এশিয়া থেকেই। আবার এই মুহূর্তে মুসলিম দেশ হিসেবে তুরস্ক ভালো স্কলারশিপ দিচ্ছে। ফুল ফান্ড স্কলারশিপ। তো বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী ওইখানেও যাচ্ছে। তো পাকিস্তান যদি স্কলারশিপ দেয়, আমি মনে করি ব্যক্তিগতভাবে ফুল ফান্ড স্কলারশিপ দেওয়া উচিত। তো এতে করে বাংলাদেশী শিক্ষার্থীরা এখানে আসতে আগ্রহী হবে, মেধাবী শিক্ষার্থীরা। জি। তা না হলে অধিকাংশ মেধাবী শিক্ষার্থীরা অন্য দেশে চলে যাবে। পাকিস্তানে আসবে না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছেন। কিন্তু অনেক শিক্ষার্থী আসবে। তবে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি মানে কম ও আসবে আরকি। হ্যাঁ, আগে আর ব্যক্তিগতভাবে মনে করি ২ দেশের মধ্যে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করাটা অনেক জরুরি। মানে এই দেশের শিক্ষার্থীরা ওইখানে যাবে, ওই দেশের ওখানকার শিক্ষার্থীরা এখানে আসবে। আর ২ দেশ শিক্ষার্থীরা যেন অ্যাম্বাসেডর ভূমিকা পালন করবে সম্পর্ক উন্নয়নে। জি, জি। মানে ইউথদের কাজে লাগাতে অবশ্যই হবে অবশ্যই। এই তরুণ প্রজন্মকে। হুম। আচ্ছা আরেকটা কথা দেখেন, আপনি তো অনেকদিন ধরেই পাকিস্তানে থাকি। তো আমরা কিন্তু জানি যে পাকিস্তান কেমন, পাকিস্তানের মানুষ কেমন। এখনো মানুষ আমাকে কোয়েশ্চেন করে যে পাকিস্তান সেফ না। তো আপনি যদি এই ব্যাপারে একটু বলতেন। পাকিস্তান সেফ কান্ট্রি না। পাকিস্তানে গেলেই হবে মানে ভয় পায় আসতে। তো আপনি এটা নিয়ে যদি বলতেন, আপনি তো অনেকদিন ধরে পড়াশোনা করছেন, পাকিস্তানিদের সাথে থাকছেন, ঘোরাফেরা করছেন। তো আপনার কি মনে হয়েছে যে আনসেফ? আপনার সাথে কোন ধরনের ক্ষতি হবে? তো এটা নিয়ে যদি বাংলাদেশের মানুষদের কিছু বলতেন। আমি যখনই কোনো অচেনা জায়গায় যাই, জি। মানে যেকোনো একটা লোকাল মানুষের সাথে কথা বলি, হোক সে শিক্ষিত, হোক সে অশিক্ষিত, যেকোনো জায়গায় হোক। তো তাদের মুখ থেকে একটাই কথাই আমি শুনি। আর এটা আমার খুবই ভালো লাগে। "আপ হামারে মুল্ক মে মেহমান হ্যায়।" হুম, হুম, হুম। তো এই আপনার তো কোনো ব্যাড এক্সপেরিয়েন্স বা এই ধরনের কোনো কিছু নাই বা কোনো ধরনের ক্ষতি তো কেউ করে নাই। তো সেক্ষেত্রে আমি নিজেও মনে করি যে দেখেন আমি অনেকদিন ধরে পাকিস্তানে থাকি। তো আমার কাছে মনে হয় যে পাকিস্তান ডেফিনিটলি সেফ কান্ট্রি। আ মানুষ হয়তোবা অনেক কিছুই আগের মানে প্রোপাগান্ডা তো ছিলই। ইন্ডিয়ান একটা প্রোপাগান্ডা ছিল। তো সেই জায়গা থেকে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক গড়তেই দেওয়া হয়নি। আমরা জানতামই না পাকিস্তান কেমন, কি আছে পাকিস্তানে বা পাকিস্তানের মানুষ আমাদের নিয়ে কি ভাবে। তো সেই জায়গা থেকে আমাদের সেই ভুল ধারণাটা ছোট কাল থেকেই আমাদের মাথায় ঢুকানো হয়েছে যে পাকিস্তান আমাদের দুশমন, পাকিস্তান আমাদের মেরে ফেলবে। পাকিস্তানে টেরোরিজম আর আরো জিনিস হয় তো সেফ না। তো আর এগুলো আপনারা জানেন তো
যা কিছু আমাদের পাঠ্যপুস্তকে লেখা ছিল, হুম। এখন বাংলায় শিক্ষার্থীরা মনে করে এগুলো হচ্ছে সবগুলো রূপকথা। এগুলো রূপকথার গল্প ছিল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছেন। আর এখন যদি বাংলাদেশী শিক্ষার্থীরা যদি এখানে আসে, কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হয়, তো তারা নিজেরাই বুঝতে পারবে যে পাকিস্তান কেমন একটি দেশ। জি, জি। আচ্ছা, আমি কিন্তু জানি আর আপনি সবাই কবিতা আমাকে পারেন। সবাই আমাকে গ্রহণ করেছে অতিথি। হ্যাঁ, আপনি কিন্তু কবিতা আবৃত্তি করেন এবং লেখেনও, যেটা আমি শুনছি আরকি একজনের কাছ থেকে। তো আপনি কাইন্ডলি যদি একটা কবিতা আমাদের জন্য, দর্শকদের জন্য। আচ্ছা, অবশ্যই। জি, জি, তো আমি একটি কবিতা বলতে চাই। জি। তো যে কবিতার পটভূমি হচ্ছে আমাদের জুলাই বিপ্লব ওকে। এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আর আমি যে কবিতাটি বলব সেটার পটভূমি হচ্ছে ওই জুলাই বিপ্লব। তো আমি এই মুহূর্তে এই কবিতাটি আবৃত্তি করছি। কবিতার নাম হলো 'জাগরণ'। জ্বলে পুড়ে মরে ছারকার, চারিদিকে হাহাকার, মুমূর্ষু নারীর চিৎকার, জাগো জাগো বীর দুর্বার। ধ্বনিতে বাণীতে তুলিতে ঝংকার, দানবীয় মহাবিস্তার, দিন বদলের ক্রান্তি লগনে পাবি নাহি তোরা নিস্তার। জাগো জাগো জ্ঞান সম্ভার, জাগো জাগো বীর দুর্বার, করিতে দেশের উদ্ধার। দৈত্যের মতো হুংকার আর দানবীয় যত বাঙ্কার, জাগো জাগো বীর দুর্বার, দিতে তাহাদের ধিক্কার। জাগো বীর তুমি হুঁশিয়ার, তুলিতে জ্ঞানের সম্ভার, জাগো জাগো বীর দুর্বার, করিতে দেশের উদ্ধার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আ আর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর অনেক অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেছেন আপনি। দর্শক, আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। দেখতেই থাকুন হোয়াইট নিউজ বাংলা। আল্লাহ হাফিজ।